কাঞ্চনজঙ্ঘা বলছি নেপালে অবস্থিত বিশ্বের তৃতীয় পর্বতশৃঙ্গের নাম। হিমালয়ের কোলে এক অপরূপ পর্বতশৃঙ্গ। শরতে সেই দিকে ঝকঝকে নীল আকাশ থাকায় বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে দেখা মেলে এই পর্বতশৃঙ্গের। তাই তো আপনাদেরকে ভ্রমণে উৎসাহিত করার জন্য আজ আমি ছুটে চলেছি বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উদ্দেশ্যে। যদি ভাগ্য সহায় হয় দেখানোর চেষ্টা করব কাঞ্চনজঙ্ঘা সহ তেঁতুলিয়ার দর্শনীয় স্থানগুলো, আর সেই সাথে আপনাদেরকে নিয়ে যাব চায়ের রাজ্যে। আপনাদের হাতে যদি একদিন সময় থাকে তাহলে ঢাকা থেকে কিভাবে পঞ্চগড় এসে ঘুরে যাবেন তার বিস্তারিত ও কত খরচ হবে তা দেখানোর চেষ্টা করব। আমি দেব, একজন ভ্রমণ প্রেমিক। ভ্রমণের এই যাত্রাকে একটু বেগবান করতে পারে আপনার মূল্যবান একটি সাবস্ক্রাইবার। তাই নিরাশ করবেন না, এই আশা নিয়েই শুরু করছি আজকের কাঞ্চনজঙ্ঘার ভ্রমণ গল্প। আমার যাত্রা শুরু হয়েছিল কমলাপুরের রেল স্টেশন থেকে। আমরা কমলাপুর রেল স্টেশনে এখন প্রবেশ করতেছি। আমাদের ট্রেন হচ্ছে 11:30টায়, আর এখন বাজে হচ্ছে আপনার 11টা। আধা ঘন্টা আগেই ঢুকলাম। পঞ্চগড় এক্সপ্রেসে রাত 11:30-এ আমাদের ট্রেনটা। রাত 8:30-এ দুরন্ত এক্সপ্রেস আছে। আপনারা চাইলে অন্য ট্রেনও যেতে পারেন। শ্রেণীভেদে ভাড়া পড়বে শোভন চেয়ারে 740 টাকা, এসি সিনিকদায় 1420 টাকা, এসি বাতে প্রায় 2600 টাকা মতো। সকালের শীতের আমেজে আমাদের ট্রেন ছুটে চলেছে উত্তরবঙ্গের বকশিরে। উত্তরবঙ্গের শীতের আমেজ শুরু হয়ে গেছে। আমরা সকালবেলায় ট্রেনের ভিতরে একটু সোনপাপড়ি খেলাম আর একটু মজা করলাম। আপনারা যারা সোনপাপড়ি চেনেন তারা অবশ্যই ট্রেনে আসলে খেয়ে থাকেন। এখন আমরা পার্বতীপুর জংশনটা পার হচ্ছি। সেই আমরা আসলে শ্রীবন্দরে দিনাজপুর নামবো। সেখান থেকে একটা বাইক নিয়ে আমরা চলে যাব পঞ্চগড় উদ্দেশ্যে। আপনারা পঞ্চগড়ে নামবেন। পঞ্চগড় থেকে আপনারা 10 টাকা দিয়ে পঞ্চগড় বাস স্ট্যান্ডে আসবেন। সেখান থেকে আপনারা তেঁতুলিয়ার উদ্দেশ্যে যে কোনো বাস পাবেন, ভাড়া নেবে 80 টাকা, সময় লাগবে 1 ঘন্টা মতো। আর এই যে আমার সাথে আছে ছোট ভাই আপেল। কি অবস্থা? ভালো? এই তো সেই আমাদের কপালটা কেমন আজকে? সেই ভালো সেই না? যাই হোক, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আমরা এখন পঞ্চগড় গোলচত্বর পার হচ্ছি। এখান থেকে প্রায় 30 কিলোমিটার পথে কিন্তু আপনার তেঁতুলিয়া। এ মামা, তেঁতুলিয়া রোড কোনটা? এক রোড। যেতে যেতে আশপাশটা অনেক সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যাবে। এত সুন্দর রাস্তা, চারিদিকে গাছ আর সবুজের কত সমারোহ। হ্যালো ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে তেঁতুলিয়াতে। আর আমি যে পাশে দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমাদের বাংলাদেশের পার্ট। আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, লেখাই আছে কিন্তু বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশের সীমানার কিন্তু পিলার। আর এই পাশে যখন আমরা আসব, দেখেন জাস্ট ঘুরে এই পাশে আসলেই কিন্তু আপনার এটা কিন্তু ইন্ডিয়া। তার মানে কি, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ইন্ডিয়ার পার্ট। দেখতে পাচ্ছেন অলরেডি লেখাই আছে কিন্তু ইন্ডিয়া 436। আর ওই পাশে কিন্তু বাংলাদেশ। এটা আসলে চা বাগানের জন্য এটা অ্যালাউ করা, কারণ এখানে তার কাটা নাই, তার কাটাটা অনেক দূরে। আমরা মোটামুটি চা বাগানটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। ও আসলে আজকে অনেক কষ্ট করছে, কারণ আমরা প্রায় 100 কিলোমিটার বাইক চালিয়ে এসেছি। আর এই যে দেখুন, পুরাটাই কিন্তু আপনার চা বাগান একদম। আমি যখন 2022 সালে আমি গেছিলাম হচ্ছে আপনার শিলিগুড়িতে। মানে শিলিগুড়িটা কিন্তু এখান থেকে মোটামুটি 12-14 কিলোমিটার ডিস্টেন্সে। দার্জিলিং যখন গেছিলাম তখন শিলিগুড়ি অঞ্চলে কিন্তু ঠিক এরকম চায়ের বাগান আছে অনেক এরিয়া নিয়ে। আপনারা যারা তেঁতুলিয়ায় আসবেন তারা সবাই অবশ্যই কম বেশি এখানে, যারা জানে তারা তো অবশ্যই আসবেন, যারা জানেন না তারা এখানে আসবেন, খুবই ভালো লাগবে। এই যে দেখুন, সবাই শার্ট টার্ট চেঞ্জ কইরা একদম অন্যরকমভাবে সবাই ছবি টবি তুলতেছে, খুবই ভালো লাগতেছে। আর অনেকে হয়তো চা বাগান, আমি কিন্তু আগেই আপনাদের বলেছি, এই যে দেখুন, এটা যদি এটা ছিড়ব না, কিন্তু এইগুলোই কিন্তু আপনার থেকে চা উৎপন্ন করা হয়, কুশি পাতা যেটা বলা হয়। এই চা বাগানটা ঘুরে এখন আমরা যাচ্ছি মূলত তেঁতুলিয়ার দিকে। এখান থেকে তেঁতুলিয়া মোটামুটি 4 কিলো এরকম। আমরা সেখান থেকে হলুদ বাঁশবাগান দেখব, তারপরে আপনার হচ্ছে ডাক বাংলায় যাব, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার ট্রাই করব। যদি দেখা যায় খুবই ভালো,
তবে আবহাওয়া দেখে মনে হচ্ছে হয়তো বা ভালো কিছু অপেক্ষা করতেছে। মানে আসার পরে মূলত কয়েকটা ছোটো ভাই সাথে পরিচয়, আমি আসলে যেখানে যাই ভাই সেখানে আমার কিছু লোকের সাথে এভাবে পরিচয় আসলে হয়ে যায়। তা ওদের সাথে পরিচয় হলাম, পরে ওদের সাথে ফেসবুকে কানেক্ট হলাম, তারপরে ওদের সাথে একটু গল্প করলাম, কটা ছবি টবি তুললাম, মানে খুবই ভালো লাগলো। যাক দেখুন এই জায়গা পুরো রোডটাই কিন্তু এইরকম অনেক সুন্দর। এটা কিন্তু পুরোটাই আমাদের বাংলাদেশের সীমানায় আমরা আছি এবং দেখুন পুরোটাই চা বাগান। ওই যে কাঁটাতারে বেড়া ভাই, অল্প একটু দূরে কিন্তু সুন্দর করে কাঁটাতারে বেড়া দেওয়া। আমরা কিন্তু এই রোড দিয়েই এখন যাব। নাম অনুসারে কিন্তু এই জায়গার নামকরণ করা না হয়েছে না 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 তেঁতুলিয়া, এরকম? না, না, আচ্ছা ঠিক আছে, কাকা কাছে এটা জানতে চাই। তেঁতুলিয়া তেঁতুল গাছকে কেন্দ্র করে তেঁতুলিয়ার নাম না। এটা এক সময় যখন ব্রিটিশ আমলে এখানে টেমি ইউরোপিয়ান নামে একজন ইউরোপিয়ান ছিল আচ্ছা এবং এইটা একটা সাব ডিভিশনাল শহর ছিল, এখানে কালেক্টরেট থাকতো। আচ্ছা। সেই টেমি ইউরোপিয়ানের নামকরণে একসময় ছিল টেন্টুলিয়া। এই টেন্টুলিয়া থেকে পর্যায়ক্রমে এই তেঁতুলিয়া হয়েছে। এই তেঁতুলিয়া একসময় ব্রিটিশ আমলের সাব ডিভিশনাল শহর ছিল, এখানে কালেক্টরেট থাকতো এবং একসময় তেঁতুলিয়া বন্দরও বলা হতো। এই তেঁতুলিয়া মহানন্দা নদী দিয়ে আপনার শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কিশোরগঞ্জ এবং বাংলাদেশের ঠাকুরগাঁও পর্যন্ত মানুষ চলাচলের এবং এটা ব্যবসা বাণিজ্য চলতে তেঁতুলিয়া এই একটা সাব ডিভিশনাল শহরের মধ্যে ছিল, এটা বাণিজ্য চলতো। আমরা মূলত এখন তেঁতুলিয়ার বাজার থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে হলুদ বাঁশবাগান দেখার জন্য। তাহলে আমাদের সাথে ভাই, তেঁতুলিয়া পঞ্চগড় মূলত চার জন্যই বিখ্যাত, কারণ পাশে হচ্ছে শিলিগুড়ি, দার্জিলিং, তারাও চায়ের জন্য বিখ্যাত। আমরা যাওয়ার সময় ওই জায়গা যাবো না, তার আগে চলো আমরা আগে বাঁশবাগানটা দেখে আসি নাকি। আবার দেখেন চার বাগানের মধ্যে সুন্দর করে আপনার ধান লাগাইছে, এটা খুব ভালো লাগতেছে। আচ্ছা, এটা হচ্ছে তেঁতুলিয়া সর্বজনীন শিব মন্দির। এই দেখেন তেঁতুলিয়া সর্বজনীন শিব মন্দির, অনেক সুন্দর দেখে মনে হচ্ছে। এখন আমি আছি, এটা হচ্ছে তেঁতুলিয়ার সেই হলুদ বাঁশ বাগান বলা হয়। মূলত হচ্ছে এই বাঁশটা আসলে হলুদ, এই জন্যই এটাকে বলা হয় হলুদ বাঁশ। দেখুন এইখানে সবাই যখন ঘুরতে আসে, এটা লেখা রয়েছে আতিক, নূর নবী, রতন, তারপরে দেখেন অনেকে মোবাইল নাম্বার দিয়ে কত কিছু লেখা। দেখেন এই যে লেখা আছে সাতক্ষীরা, বগুড়া, এরকম অনেক কিছু লেখা আছে এই বাঁশবাগানে। এই যে দেখুন সবাই কিন্তু এখানে আসছে, ছবি টবি তুলছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই হলুদ বাঁশবাগান। এইখানে বাঁশ আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান বাঁশ বলা হয়, বিশাল বড় বড় বাঁশের সাইজ, খুবই ভালো লাগতেছে। আপনারা যারা তেঁতুলিয়া ঘুরতে আসবেন তাদের জন্য এই বাঁশবাগানে এটা স্পট। তারপরে আসার সময় চা বাগান, আমরা চা বাগানে একটু পরে যাব। সামনে একটা মহিষের গাড়ি দেখা যাচ্ছে, যেটা সচরাচর এখন আর তেমন দেখাই যায় না, কিন্তু আমরা আসলে এসেছি এই জায়গায় চা বাগান দেখার জন্য। আর এই যে এই হচ্ছে চা বাগান, এই দেখেন। তেঁতুলিয়াতে আসলে এভাবে বাইক থাকলে আপনাদের ঘুরতে বেশি মজা হবে, কারণ বাইকে আপনার যে কোনো জায়গায় সহজে মুভ করতে পারবেন। কিন্তু এখানে আসলে ভ্যান আছে, অটো আছে, সেটা দিয়েও ঘোরা যাবে সহজে। ওয়াও, দেখো খালি দূর দূরান্ত শুধু চা বাগান আর চা বাগান। ভাই এইটা কিন্তু আমাদের বাংলাদেশের সীমানার মধ্যে পড়ছে। হ্যাঁ, এই দেখুন এটা সামনে যা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই চা বাগান। মজার বিষয় হচ্ছে যে কি, যে এইখানে দেখেন খেজুর গাছ, আম গাছ, এইভাবে সারি সারি আম গাছ লাগানো আছে, আর তার মাঝে কিন্তু চা বাগান করা। এই দেখুন, আর আমরা একটু এই পাশে যাই, এই পাশে চা বাগানটা খুবই সুন্দর লাগতেছে। এটা কিন্তু তেঁতুলিয়া শহর থেকে মোটামুটি 2-3 কিলোমিটার ডিস্টেন্সে আমরা আছি। আর 2-3 কিলোমিটার ডিস্টেন্সেই কিন্তু আপনারা আসলে এবার এরকম চা বাগান পাবেন। আরও অনেক চা বাগান আছে এই জায়গা দিয়ে, মানে পুরোটাই শুধু চা বাগান। তো এই যে দেখুন কত সুন্দর লাগতেছে, একদম সবুজ সবুজের, মনে হচ্ছে যে চা এগুলো এখনও তোলা হয়নি, সবগুলো দেখছেন এই যে কুশি পাতায় দেখেন। ভাইরা ড্রোন নিয়ে চলে এসেছে ভাইরা।
ওই জায়গায় বলা আছে সীমান্ত অতিক্রম নিষেধ, এই জন্য আমরা এখন এইদিকে যাচ্ছি। এই যে বাংলাদেশের ইন্ডিয়ার সীমানা, এই দেখেন এই জায়গা চা বাগান, এখানেও চা বাগান, অনেক লোকজন আছে, দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে এসে এই যে বসে থাকা যাবে, একটু ছবি টবি তোলা যাবে, সুন্দর করে বসার জায়গা রাখছে। এই যে দেখুন অনেক সুন্দর। আজকে সকালে যখন তখন কিন্তু রোদ ছিল না, কিন্তু এখন খুব ভালো, রোদের জন্য খুব ভালো লাগতেছে। আর এই যে সামনেটা দেখছেন ওইটা কিন্তু আপনার ইন্ডিয়া, এই যে সামনে যে পুরোটা সীমানা, পুরোটা হচ্ছে ইন্ডিয়ার অংশ। আর ওই পারে যাওয়া নিষেধ, আপনারা তো কম বেশি জানেন। আমরা একটু এখানে চার বাগানটা একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখুন খুবই ভালো লাগতেছে। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে চার গাছ, একদম দুই পাশে সারি সারি আপনার আম গাছ, আর তার ভিতরে হচ্ছে চা বাগান। এই যে দেখুন এটা আমরা ডাক বাংলোর দিকে যাচ্ছি। আর এইখানে যাওয়ার পথে এই রোডে অনেকগুলো গেস্ট হাউস বা রিসোর্ট টাইপের পাওয়া যাবে, যারা রাতের বেলা তেঁতুলিয়ায় থাকতে চান এবং হচ্ছে বা তেঁতুলিয়া থেকে আশেপাশে দেখতে চান, তখন আপনারা চাইলে এখানে থাকতে পারবেন। মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো হবে। আমি স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করলাম, বললো যে বেশি ভাড়া না, 600-700 এরকম করে রুম ভাড়া পড়বে, তবে রিসোর্ট ভেদে হয়তো একটু কম বেশি হতে পারে। আমরা এখন এই যে ডাক বাংলোর প্রবেশ করতেছি। এটা একটু তেঁতুলিয়ার একটু উঁচু জায়গা, যার ফলে এইখান থেকে আপনার সহজেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এটাই মূলত হচ্ছে ডাক বাংলো, সবাই এই জন্য আসে। আমরা এই যে ডাক বাংলোয় চলে এসেছি, এখানে আমরা একটু ওয়েট করব। আমি এখন আছি হচ্ছে এটা ডাক বাংলোতে, তেঁতুলিয়ার। আর এই যে দেখুন ডাক বাংলোর সামনের পরিবেশ হচ্ছে এটা, কত সুন্দর পরিবেশ। আপনারা যারা তেঁতুলিয়ায় আসবেন তারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য হলেও ডাক বাংলোতে আসবেন, এবং সবাই কম বেশি আসলে এখানে আসে এবং অনেক সুন্দর করছে। আর এটা হচ্ছে আপনার কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য, দেখেন অনেক লোক এখানে আসলে আছে, দেখতে পাচ্ছেন। এবং এই যে দেখুন এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য। এই যে এইখান থেকে মূলত হচ্ছে আপনার কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় ঠিক এরকম একদম। তা আজকে মনে হচ্ছে আবহাওয়াটা খারাপ আমাদের, কিন্তু ভিউটা ভাই অসাধারণ একটা ভিউ। এখানে প্রচুর লোক এসেছে। আজকে সকালবেলাতে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে? দেখা যায়নি, তাই না? ও, সবাই বলতেছে যে আজকে সকাল থেকে নাকি একটুও দেখা যায়নি, যেটা আসলে খুবই খারাপ। আমাদের মতো অনেক লোক এখানে এসেছে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য, কিন্তু আসলে আজকে দেখা যাচ্ছে না। কিন্তু আকাশে যেহেতু প্রচণ্ড মেঘ, মনে হচ্ছে অনেক মেঘ আছে, মেঘ ভেসে বেড়াচ্ছে, যার ফলে এটা আসলে দেখা যাচ্ছে না। আর এটাই হচ্ছে সেই তেঁতুলিয়া, আই লাভ তেঁতুলিয়া, যেখানে সবাই ছবি টবি তোলে। এই যে দেখুন এটা হচ্ছে সেই জায়গা। আমরা এই যে একটু নিচে নামার চেষ্টা করতেছি। ডাক বাংলোর যে জায়গাটা আছে তেঁতুলিয়ার একদম, এটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত নদীটা। এই যে দেখুন এটা হচ্ছে মহানন্দা নদী। দেখতে পাচ্ছেন। আর এটাই লেখা আছে তেঁতুলিয়া, যাতে অনেকে এখান থেকে মূলত ছবি তোলে। এটা হচ্ছে তেঁতুলিয়া। আর এইখানে এই চা বাগানটা তেঁতুলিয়া ডাক বাংলো, যেটা ডাক বাংলোর ঠিক নিচে। আপনারা আসলে পরে এখানে আসতে পারবেন, খুবই ভালো লাগবে। যারা চা বাগানে পুরো ফিল নিতে চান এখানে এসে এই যে নিতে পারবেন। দেখুন অনেক সুন্দর লাগতেছে। আর আজকে আকাশটা অনেক সুন্দর, আবহাওয়াটা অনেক সুন্দর, কিন্তু দুঃখের বিষয় কাঞ্চনজঙ্ঘাটা দেখা পেলাম না, এটাই আসলে আফসোস।
তবে ভালো লাগতেছে। এই যে চা বাগানটা বেশি বড় না, এইখান থেকে সোজা ওইদিকে যে আবার আছে, এটা অনেকে যাচ্ছে দেখতেছে, আমরা ওটা যাই দেখি, খুবই সুন্দর। আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় একটু আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যারা তেঁতুলিয়াতে আসবেন, পঞ্চগড়ে আসবেন, আপনারা আগের থেকে প্ল্যান করে আসবেন। আপনারা সকালবেলা পঞ্চগড় নেমে পঞ্চগড় থেকে মোটামুটি 1 ঘন্টা টাইম নিয়ে তেঁতুলিয়া চলে আসতে পারবেন। আসার পরেই আমার মনে হয় আপনারা প্রথমে ডাকবাংলোতে আসা উচিত, কারণ যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে এখান থেকেই সবচেয়ে ভালো দেখা যাবে। তারপর এই যে দেখুন চা বাগান, সুন্দর মানুষ চা বাগানের খেতে কাজ করছে, ভালো লাগতেছে। আজকে সকালবেলা প্রচণ্ড কুয়াশা পড়ছে, যার ফলে আমরা মনেই করছিলাম যে হয়তোবা দেখতে পাবো না। তারপরে কপালটা খারাপ, কারণ রোদ উঠছে, পরে আমরা আশা করছি যে হয়তোবা দেখতে পাবো, কিন্তু যেহেতু দেখতে পাইনি কি আর করা। তবে কাঞ্চনজঙ্ঘা আসলে পঞ্চগড় থেকে সুন্দরভাবে দেখা যায়, এটা আমরা সবাই জানি, এবং এটা নিয়ে আসলে অনেক ট্রোলও করা হয়, যেটা আসলে খুবই খারাপ। কারণ ভাই, আমাদের টুরিস্ট স্পটগুলো আমাদেরকেই দিন দিন ডেভেলপ করতে হবে। আমরা যদি আমাদের টুরিস্ট স্পটগুলো ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের দেশের লোকজনই এখানে আসবে এবং এই জায়গার ইকোনমিক বলেন সব কিছুই অনেক উন্নত হবে। মূলত কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা যায় দার্জিলিং থেকে। আমি দার্জিলিংয়ে যদিও গেছিলাম, এবং সেখান থেকে মানে হোটেল রুমে যখন আমি একদম জানলাটা যখন একদম খুলে দিয়েছি ভাই, মানে একদম কাচের মতো স্বচ্ছ, এরকম। দার্জিলিং থেকে প্রায় দিনই দেখা যায়, এখান থেকে একটু মানে কম দেখা যায়, তবে এখান থেকে দেখা যায় না তা না। তো দার্জিলিংয়ের মধ্যে ভিউটা আমি পাবো না, কিন্তু তারপর যতটুকু বাঙালি হিসেবে এটাই আমার কাছে বড় সান্ত্বনা। আচ্ছা, আপনারা ডাকবাংলোর এখানে কিছুক্ষণ সময় থাকলেন, কাঞ্চনজঙ্ঘার উপভোগ করলেন। তারপরে দুপুরের টাইমে আপনারা চাইলে এখানে একটা বিখ্যাত রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে বাংলা হোটেল। ওই হোটেলে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এখন হোটেলের দিকে যাব, ওখান থেকে খাওয়া দাওয়া করবো। ভাইয়া, দুপুরে খানা কি রেডি? কারেন্ট নাই নাকি এখন? আরে এই যে এখানে মুরগির রোস্ট, মাছ। এটা কিসের মাংস? এটা গরু। এখানে যা আছে আমরা এখানে বসে দেখি, খাওয়া দাওয়া করি। এই যে আমরা বাংলা হোটেলে খেতে বসেছি, এটা হচ্ছে মুরগি রান, এখানে ভর্তা আছে, এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে ডাল। বাংলা হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের হাতে টাইম থাকলে আপনারা চাইলে বাংলা বান্দা 0 পয়েন্ট ঘুরে আসতে পারেন। বাংলা বান্দা 0 পয়েন্টে আপনাদের এখান থেকে প্রায় 22-23 কিলোমিটার পথ। আপনারা সেখান থেকে ঘুরে তারপর আপনার রাতের ট্রেনে ঢাকায় চলে আসতে পারবেন। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন আর পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।